ভারতে শপথ অনুষ্ঠানে জয় ফিলিস্তিন উচ্চারণে যে কারণে বিতর্ক এখনো তুঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ভারত গোপনে ইসরায়েলে মরণাস্ত্র পাঠাচ্ছে, এটা তো আর চাপা রইল না। তাদের অস্ত্রে নির্মমভাবে মারা পড়ছে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা, যেখানে বেশিরভাগই অসহায়, নিরপরাধ নারী ও শিশু। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতে এরই এক তীব্র প্রতিবাদী কণ্ঠস্বর বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করল জয় ফিলিস্তিন। হতচকিত হয়ে তাকালো অনেকগুলো জিজ্ঞাসু চোখ। কে, কার এমন সাহস স্রোতের বিপরীতে যে খোদ লোকসভার সদস্যদের শপথ কক্ষে এমনটা করল? ভারতের লোকসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের অর্থাৎ AIMIM এর আসাদুদ্দিন ওয়াইসির এক আচরণে শুরু হয়েছে বিতর্ক। গেল মঙ্গলবার শপথ বাক্য পড়ে ওয়াইসি বলে ওঠেন জয় ফিলিস্তিন, আর এ নিয়ে শুরু হয় বিতর্ক। সংস্কৃত ভাষার জয় শব্দটির আক্ষরিক অর্থ বিজয়, তবে অনেক ক্ষেত্রে কারো প্রতি সমর্থন বোঝাতেও এ শব্দের ব্যবহার হয়। বলা হচ্ছে জয় ফিলিস্তিন বলে ওয়াইসি তাদের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্য একটি দেশের প্রতি আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে ওয়াইসি সাংবিধানিক অঙ্গীকার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্যরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াইসি। ভারতের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে 542 জনের সঙ্গে শপথ নেন ওয়াইসিও। সংসদ সদস্যদের অনেকে এ সময় করতালি দেন। সাদা কুর্তা পরে ওয়াইসি শপথ মঞ্চের দিকে এগিয়ে যান। উর্দু ভাষায় পাঠ করেন শপথ বাক্য। শপথ পড়তে গিয়ে ওয়াইসি বলেন, আমি আসাদুদ্দিন ওয়াইসি লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। আল্লাহর নামে শপথ করছি যে আমি ভারতের সংবিধানের প্রতি অনুগত থাকব। আমি ভারতের আধিপত্য ও অখণ্ডতা রক্ষা করব। আমার উপর অর্পিত দায়িত্বগুলো আনুগত্যের সঙ্গে পালন করব। শপথ পাঠ শেষে মঞ্চ থেকে নামার আগে তিনি জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলে স্লোগান দেন। ভারতের দলিত সম্প্রদায়ের সমর্থনে জয় ভীম স্লোগান দেওয়া হয়। ভীম শব্দটি দিয়ে মূলত দেশটির সংবিধান প্রণেতা ও রাজনৈতিক নেতা ভীমরাও আম্বেদকরকে বোঝায়। হিন্দু ধর্মের বর্ণপ্রথার সবচেয়ে নিচু শ্রেণীর বলে বিবেচিত হয় দলিতরা। এই সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন আম্বেদকর। মিম উর্দু বর্ণমালার একটি হরফ। এর উচ্চারণের সঙ্গে ইংরেজি এম বর্ণের মিল আছে। জয় মিম স্লোগানে ওয়াইসি তার দল অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ AIMIM কে বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দলটি MIM বা মিম নামে বেশি পরিচিত। ভারতের তেলেঙ্গানা রাজ্যে ওয়াইসির জন্ম। অন্যদিকে প্যালেস্টাইন শব্দকে উর্দু ও হিন্দি ভাষায় ফিলিস্তিন বলা হয়। আসাদুদ্দিন ওয়াইসি ভারতীয় লোকসভার 5 বারের নির্বাচিত সদস্য। তার নির্বাচনী এলাকা তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ। তার পরিবার রাজনৈতিক। ওয়াইসির বাবা সালাউদ্দিন ওয়াইসি 1984 থেকে 2004 সাল পর্যন্ত 6 বার হায়দরাবাদের এমপি ছিলেন। 2008 সাল থেকে আসাদুদ্দিন ওয়াইসি AIMIM এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মুসলমানদের অধিকার রক্ষা এবং দলিত সম্প্রদায়ের পাশাপাশি সব ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা আঞ্চলিক দলটির অন্যতম রাজনৈতিক ইশতেহার। সংসদে জ্বালাময়ী বক্তব্যের জন্য আলোচিত এই রাজনীতিবিদ সবশেষ নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট NDA কিংবা কংগ্রেস পরিচালিত বিরোধী জোট ইন্ডিয়া কোনোটিরই অংশ ছিল না AIMIM। বিজেপি সদস্যদের দাবি ওয়াইসি ভারতীয় সংবিধান বিরোধী কাজ করেছেন। দলটির তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান অমিত মালভিয়া মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ফিলিস্তিনের মতো বিদেশি একটি দেশের প্রতি আনুগত্য প্রকাশের কারণে বিদ্যমান আইন অনুযায়ী আসাদুদ্দিন ওয়াইসি লোকসভার সদস্য পদের জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন। অমিত মালভিয়া তার এক্স হ্যান্ডেলে ভারতীয় সংবিধানের 102 অনুচ্ছেদের ছবি তুলে পোস্ট করেন। তাতে বলা আছে, অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ করলে সংসদে সদস্য পদের জন্য অযোগ্য বিবেচিত হওয়ার বিধানটি তিনি চিহ্নিত করে দেন। তবে অন্য এক বিশেষজ্ঞ বলেন, ওই অধিবেশনে তিনি যদি প্রচলিত প্রথার বাইরে কোনো কথা বলে থাকেন
তাতেও কোনো আইন ভঙ্গ হয়নি, কারণ অনেক রাজনৈতিক নেতাই এমনটা করেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও একটি বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভাষার শিক্ষক অপূর্বানন্দ আল জাজিরাকে বলেন, আমার মনে হয় না ওয়াইসি লোকসভার সদস্য হিসেবে অযোগ্য বিবেচিত হতে পারেন, কারণ শপথ নেয়ার সময় প্রায় সব সদস্যই ভিন্ন ভিন্ন স্লোগান দিয়েছেন। এই বিশ্লেষক আরও বলেন, ওয়াইসি তার শপথ পাঠ শেষ করেই ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেন। শপথ বাক্যে তিনি ভারতের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছেন। ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দিলে ভারতীয় সংবিধানের লঙ্ঘন হয় না। বিজেপির ছত্রপাল সিং গাঙ্গোয়ার জয় হিন্দু রাষ্ট্র বলে তার শপথ শেষ করেন। তার এই স্লোগানের প্রতিবাদে পাল্টা স্লোগান দেন ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা। ভারত সাংবিধানিকভাবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব ওই স্লোগানে আপত্তি জানিয়ে বলেন, এটি ছিল সাংবিধানিক মূল্যবোধ বিরোধী। অতুল গার্গ নামে অন্য এক বিজেপি সদস্য শপথ গ্রহণ শেষে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে স্লোগান দেন। সঙ্গে সঙ্গে বিরোধী দলের কটাক্ষের মুখে পড়েন তিনি। পরে তিনি আবার মঞ্চে এসে ডক্টর হেডগেওয়ার অর্থাৎ আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার জিন্দাবাদ স্লোগান দেন। রাহুল গান্ধী সহ বিরোধী দলীয় কংগ্রেস পার্টির অনেক নেতা এবার সংবিধান হাতে নিয়ে শপথ গ্রহণ করেন। সমাজবাদী দলের অখিলেশ যাদবও এভাবে শপথ নেন। মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে তারা এমনটা করেছেন। তবে মোদী ও বিজেপির অন্য নেতারা এভাবে শপথ নেয়াকে কংগ্রেসের হঠকারিতা বলে সমালোচনা করেন। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের সময় ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই ডানপন্থী, কট্টর জাতীয়তাবাদী। যে কোনো উপায়ে উভয়ই তাদের কট্টর জাতীয়তাবাদ টিকিয়ে রাখতে সদা তৎপর। এটা শুধু রাজনৈতিক পর্যায়ে নয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক স্তরে। ইসরায়েলিরা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারতের পক্ষে থাকে। 2009 সালের এক সমীক্ষায় দেখা গেছে 71% ইসরায়েলি ভারতের পক্ষে সমর্থন দিচ্ছে, যা পৃথিবীর অন্য সব দেশের চেয়ে বেশি। একই সময় ভারতে ইসরায়েলের প্রতি সমর্থন রেকর্ড করা হয়েছে 58%, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় বিপুল সংখ্যক ভারতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইসরায়েলপন্থী বর্ণনাকে প্রশস্ত করছে। স্বাধীনতা উত্তর ভারত ফিলিস্তিন পন্থী অবস্থান নিয়েছিল, উত্তর ঔপনিবেশিক সংহতিতে ভারতের কংগ্রেস পার্টির বিশ্বাসের অংশ হিসেবে। ভারত এমনকি 1947 সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনার পক্ষেও ভোট দেয়নি। ওই ভোট ইসরায়েল সৃষ্টির পক্ষে ছিল। যদিও ভারত 1950 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সম্পূর্ণরূপে স্বাভাবিক হয় 1992 সালে। এই সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থে নয়, বরং আদর্শ থেকে এসেছিল বলে বিশ্লেষকরা মনে করেন। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বর্তমান উত্থানের পরিপ্রেক্ষিতে এই আদর্শিক অবস্থান কি ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 3টি কারণ গত 3 দশকে ভারতে ইসরায়েলপন্থী অনুভূতির উত্থানকে ব্যাখ্যা করে। প্রথম, সন্ত্রাসী হামলার ইস্যুতে ইসরায়েলের প্রতি ভারতের সহানুভূতি ও সংহতি। উভয় দেশই ইসলামী সন্ত্রাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তাদের বিশ্বাস। প্রায়ই সন্ত্রাসী বা শত্রুরা বিদেশি স্পন্সর পেয়েছে। ভারতের ক্ষেত্রে শত্রুরা পাকিস্তান থেকে, আর ইসরায়েলের ক্ষেত্রে শত্রুরা ইরান থেকে স্পন্সর পেয়েছে বলে তাদের বিশ্বাস। সেই অনুযায়ী একই কারণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জাতীয় নিরাপত্তার উপর জোর দিয়েছে উভয় দেশ। প্রকৃতপক্ষে সমসাময়িক ভারত ইসরায়েল সম্পর্কের একটি মাইল ফলক ছিল 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধরত ভারতীয় বাহিনীকে ইসরায়েলের অস্ত্র সরবরাহ। এই নিরাপত্তা দৃষ্টিভঙ্গি ভারতে ইসরায়েলপন্থী অনুভূতি উত্থানের পেছনে কাজ করেছে। দ্বিতীয় কারণটি হলো বাণিজ্য সম্পর্ক, যা ভারতের অনেক মানুষকে সম্পৃক্ত করেছে, যা সম্পর্কের পথ মসৃণ করেছে। স্নায়ুযুদ্ধ পরবর্তীকালে ভারত ও ইসরায়েল আরও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছে। তাছাড়া বেশ কিছু অর্থনৈতিক ও সামরিক কারণ ভারত ও ইসরায়েলকে কাছাকাছি টেনেছে। দুই দেশ এখন শক্তিশালী বাণিজ্যে জড়িত। ভারতের প্রতিরক্ষা শিল্প ইসরায়েলের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। ভারত ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম ক্রেতা, যা তার জাতীয় নিরাপত্তার জন্য অতীব গুরুত্বপূর্ণ। 2014 সাল থেকে ইসরায়েলের অস্ত্র রপ্তানির প্রায় অর্ধেক, অর্থাৎ 42.1% ভারতে গিয়েছিল। I2U2 গ্রুপের দেশ ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত। 2022 সালে ভারত তাদের সঙ্গ দেয়, যাদের লক্ষ্য ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ভারত ও ইউরোপকে সংযুক্ত করার একটি পরিবহন করিডোর নির্মাণ। তবে এগুলোর বাইরে আরও অনেক কারণ রয়েছে। জাপান থেকে ফ্রান্স পর্যন্ত বিভিন্ন দেশের সাথে শক্তিশালী সামরিক, বাণিজ্য,
রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদার করতে চায় ভারত। এই অক্ষরেখায় অবস্থিত শক্তিশালী ইসরায়েলকে ভারত কেন পাশ কাটিয়ে যাবে? ইসরায়েলের প্রতি ভারতের ভালোবাসার পিছনে আরও গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে তা হলো আদর্শগত এবং রাজনৈতিক মডেল হিসাবে ইসরায়েলের প্রতি হিন্দুদের বিশেষ সখ্য। ধর্মবিশেষ গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, যেখানে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের পেছনে রয়েছে মুসলমানের প্রতিক্রিয়া। অতীতে অনেক ভারতীয় জাতীয়তাবাদী, সেকুলার বা হিন্দু যাই হোক না কেন, সাম্রাজ্যবাদী জাপানের প্রতি অনুরক্ত ছিলেন। কারণ জাপান ছিল সুপরিচালিত, প্রযুক্তিগতভাবে দক্ষ এথনো স্টেটের মডেল। 20 শতকের গোড়ার দিকে ভারত, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া অঞ্চলে এশিয়ান জাতীয়তাবাদের জন্য সাম্রাজ্যবাদী জাপান ছিল মডেল। সর্বোপরি জাপান ছিল প্রথম অপশ্চিমা বা এশীয় দেশ যারা 19 শতকের ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সফলভাবে শিল্পায়ন ও নিজেদের ধরে রেখেছিল। জাপানের সেই জাতীয়তাবাদের উদ্দেশ্য ছিল নিজের সংস্কৃতি ও সামরিক শক্তি আরও শক্তিশালী করা। সমসাময়িক ভারতে ইসরায়েল এমন ভূমিকা পালন করে যে প্রায়ই বলা হয় তারা ভারতে একটি হিন্দু ইসরায়েল তৈরি করতে চায়। মানে সারা বিশ্বের জাতীয়তাবাদীরা তাদের দেশের জন্য যা কল্পনা করেন, একটি সুশৃঙ্খল রাষ্ট্র যা প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়ায়, আধুনিক প্রযুক্তিগতভাবে উন্নত, আইনগতভাবে উন্নত, একই সাথে ঐতিহ্যগতভাবে প্রভাবশালী ও সংস্কৃতিতে সমৃদ্ধ এমন একটি দেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান ইসরায়েলের সহযোগিতা। কারণ আর কেউ ভারতকে সেই সহযোগিতা দেবে না। কারণ দেয়ার সামর্থ্য যাদের আছে তারা সবাই ভারতের প্রতিদ্বন্দ্বী, অথবা অন্য অনেক কারণে সবাই ভারতকে সেই সহযোগিতা দেবে না। ইসরায়েল দিতে চায় কারণ ভারতের বিরাট ভূখণ্ড, বিরাট তার জনসমষ্টি, বিশাল তার অর্থনীতির বাজার। এমন একটি বন্ধু কে না চায়? বিশ্লেষকরা এই দুই দেশের মধ্যে একটি আদর্শিক বা ঐতিহ্যগত মিল দেখতে পান। উভয় দেশই এমন একটি ধর্মীয় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রাথমিক আবাস যা পৃথিবীর আর কোথাও নেই। উভয় দেশই প্রতিবেশী শত্রু দ্বারা পরিবেষ্টিত, যে শত্রুরা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। উভয় দেশই রাজনৈতিক সক্ষমতা অর্জনের জন্য হাজার বছর সংগ্রাম করেছে। অবশেষে 1947 সালে ভারতের স্বাধীনতা আসে আর 1948 সালে ইসরায়েল সৃষ্টি হয়। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।